রাশিয়া ঘোষণা দিয়েছে তারা ভারতকে তাদের সবচেয়ে উন্নত পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান সু-57 এর সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করতে প্রস্তুত। আগামী ডিসেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে সামনে রেখে মস্কো নয়াদিল্লির কাছে বড় ধরনের একটি সামরিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে শুধু সু-57 বিমান সরবরাহই নয়, বরং ধাপে ধাপে এই অত্যাধুনিক বিমান ভারতের মাটিতে উৎপাদনের প্রযুক্তিও দেওয়া হবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের প্রধান সের্গেই সেমেজভ বলেছেন, প্রথমে রাশিয়া তৈরি সু-57 যুদ্ধবিমান ভারতকে দেওয়া হবে। এরপর রাশিয়া ভারতের ভেতরেই বিমানটি উৎপাদনের জন্য ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপকরণ সহ পুরো প্রযুক্তিগত ইকোসিস্টেম খুলে দিতে ইচ্ছুক। শুধু সু-57 নয়, রাশিয়া ভারতের জন্য তাদের একক ইঞ্জিন স্টিলথ যুদ্ধবিমান সু-75 চেকমেট নিয়েও আরেকটি চুক্তির প্রস্তাব দিয়েছে। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানিয়েছে, এ ধরনের প্রযুক্তি বিশ্বের অন্য কোনো দেশ ভারতকে দেয়নি। পশ্চিমা দেশগুলো সব সময়ই ভারতের সঙ্গে তাদের স্টিলথ প্রযুক্তি ভাগ করে নিতে অনীহা দেখিয়েছে। তাই রাশিয়ার প্রস্তাব গ্রহণ করলে আকাশ যুদ্ধে ভারত পশ্চিমা দেশগুলোর সমতুল্য সক্ষমতা অর্জন করতে পারে। দুবাই এয়ার শো 2025-এ দেওয়া এক সাক্ষাৎকারে চেমজেভ বলেন, ভারত কখনো নিষেধাজ্ঞার মুখে পড়লে রাশিয়া তাদের পাশেই থেকেছে, অস্ত্র সরবরাহ করেছে। দুই দেশের বহু বছরের সম্পর্ক তাই নতুন সহযোগিতার পথ খুলে দিয়েছে। তিনি বলেন, ভারত তাদের সামরিক নিরাপত্তার জন্য যা চাইবে রাশিয়া তাই দেবে। রাশিয়া শুধু লাইসেন্স প্রাপ্ত উৎপাদনের অনুমতিই নয়, বরং যুদ্ধবিমান ইঞ্জিন, এআইএসএ রাডার, অপটিক্স, এআই ভিত্তিক উপাদান, রাডার এড়ানোর স্টেলথ প্রযুক্তি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা অস্ত্রের প্রযুক্তিও ভারতের হাতে তুলে দিতে রাজি। এই বিমানগুলোতে ভারতের নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য সব ধরনের অস্ত্রই এতে সংযুক্ত সম্ভব। যদি বিমানটির যন্ত্রাংশ ভারতে তৈরি হয়, তবে দেশটির বিদেশ নির্ভরতা উল্লেখযোগ্যভাবেই কমে যাবে। রাশিয়ার দাবি অনুযায়ী সু-57 বিশ্বের সবচেয়ে উন্নত রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম এবং কম দৃশ্যমান পরিস্থিতিতেও কার্যক্রম চালাতে পারে। এটি এমনকি R-37M এর মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র এড়ানোর সামর্থ্য রাখে। পুরনো বন্ধু নরেন্দ্র মোদীকে আবারও বোল্ড আউট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, তিনি ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা কমাতে সাহায্য করেছিলেন। তিনি জানান, উভয় দেশকে 350% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরে সংঘাত থেমে যায়। ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী মোদী নাকি তাকে ফোন করে নিশ্চিত করেছিলেন যে আমরা আর যুদ্ধ চাচ্ছি না। যদিও ভারত সরকার ধারাবাহিকভাবেই যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি অস্বীকার করে আসছে। ট্রাম্প এই দাবি 60-এরও বেশিবার পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্প বলেন, তিনি বিরোধ মেটাতে ভারত ও পাকিস্তান পরমাণু অস্ত্র নিয়ে যুদ্ধে যেতে চলেছিল। তিনি দুই দেশকে জানান, আপনারা যুদ্ধ করতে পারেন, তবে আমি প্রতিটি দেশের উপর 350% শুল্ক চাপাচ্ছি। আমেরিকার সঙ্গে আর কোনো বাণিজ্য নেই। ট্রাম্প দাবি করেছেন, সেই সময় দুই দেশই তাকে অনুরোধ করেছিল যাতে তিনি শুল্ক আরোপ না করেন। এরপর মোদি তাকে ফোন করে বলেন, আমরা আর যুদ্ধে যাচ্ছি না। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন লক্ষ লক্ষ জীবন বাঁচানোর জন্য। ইরান ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশাধিকার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন ভারতীয়দের ইরান ভ্রমণে ভিসা লাগতো না, তবে এখন থেকে দেশটিতে প্রবেশের আগে অবশ্যই ভিসা নিতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় 17 অক্টোবর এক বিবৃতিতে জানায়, ভিসামুক্ত প্রবেশের সুযোগকে লক্ষ্য করে কিছু প্রতারক চক্র ভারতীয়দের তৃতীয় দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ইরানে নিয়ে আসছে, পরে তাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে বলে সাম্প্রতিক তদন্তে জানা গেছে। এই ধরনের অভিযোগ একের পর এক বাড়তে থাকায় ইরান পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে। এ কারণে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং অপরাধী নেটওয়ার্কের কার্যক্রম ঠেকাতে
ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 22 নভেম্বর থেকে ইরানে প্রবেশ করতে চাইলে প্রত্যেক ভারতীয় ভ্রমণকারীর বৈধ ভিসা থাকতে হবে। এশিয়ার বহু দেশের পর্যটকদের জন্য ইরান ভিসামুক্ত প্রবেশের সুযোগ রেখেছিল, যেখানে ভারতও ছিল। সিরাজ, ইস্পাহান, কোম ও মাশহাদের মতো ঐতিহাসিক ও ধর্মীয় শহরগুলো ভারতীয় ভ্রমণকারীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। একই সঙ্গে ইরানকে অনেকেই ইউরোপ ও মধ্য এশিয়ায় যাওয়ার ট্রানজিট রুট হিসেবেও ব্যবহার করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনায় বসতে পারে। রোববার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমরা হয়তো মাদুরোর সঙ্গে আলোচনায় বসতে পারি, দেখি কি হয়। তারা কথা বলতে চাইছে, তবে তিনি এই বিষয়ে বিস্তারিত আর কিছুই জানায়নি। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি এবং ভেনেজুয়েলাকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্যকে দুদেশের মধ্যে সম্ভাব্য উত্তেজনা প্রশমনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলা উপকূল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে অবৈধ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে, যদিও মাদুরোর সরকার এই অভিযোগ অস্বীকার করে। এর মধ্যেই পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে যখন নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানান, গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক বিকল্প নিয়ে 3টি বৈঠক করেছেন। আলোচনার তালিকায় দেশটির অভ্যন্তরে স্থল হামলার পরিকল্পনাও ছিল। গত শুক্রবার ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা প্রসঙ্গে তিনি প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ইঙ্গিত দেন শীঘ্রই এ বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার সকালে জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কুখ্যাত মাদক চক্র কার্টেল ডি লস সোলসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে। এতে যুক্তরাষ্ট্রের যে কেউ এই গোষ্ঠীকে বস্তুগত সহায়তা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। মার্কিন প্রশাসন দাবি করে আসছে যে নিকোলাস মাদুরো নিজেই কার্টেল ডি লস সোলসের নেতৃত্ব দিচ্ছেন, তবে মাদুরো এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করেছেন। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের শেষ ঘটবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী হলেও হস্তক্ষেপের যে কোনো প্রয়াসকে ট্রাম্পের জন্য ভয়াবহ বিপর্যয় হিসেবে দেখছেন। সোমবার এক টেলিভিশন ভাষণে মাদুরো অভিযোগ করেন, ট্রাম্পের আশেপাশের কিছু প্রভাবশালী গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে। তার ভাষায়, এই উস্কানি ট্রাম্পকে এমন এক ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যা তার রাজনৈতিক ভবিষ্যতই ধ্বংস করে দেবে। মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে রাজনৈতিকভাবে শেষ করে দিতে চায়। তারা চায় তিনি সামরিক পদক্ষেপ নিন এবং নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করুন। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে 3500 বছরেরও বেশি পুরনো এক প্রাচীন নগরীর সন্ধান মিলেছে। ব্রোঞ্জ যুগে খ্রিস্টপূর্ব প্রায় 3300 থেকে 1200 সালের মধ্যে যে সভ্যতা বিকশিত হয়েছিল সেই সময়কার এই নগরীর নাম সেমিয়ারকা। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, খ্রিস্টপূর্ব 1600 সালের দিকে এই শহরটি ছিল বিশ্বের বাণিজ্য ও ক্ষমতার অন্যতম কেন্দ্র। শহরটি 7টি উপত্যকার উপর বিস্তৃত হওয়ায় স্থানীয়রা একে 7 উপত্যকার শহর হিসেবেও ডাকেন। 2018 সালে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ববিদদের একটি দল এলাকাটি জরিপ করে শহরের আকার, গঠন এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ধারণা পায়। তারা দেখতে পান এখানে ছিল বড় বসতি, কেন্দ্রীয় রাজকীয় বা ধর্মীয় স্থাপনা এবং সম্ভবত ব্রোঞ্জ তৈরির সুপরিকল্পিত কর্মশালা। ব্রোঞ্জ যুগে টিন ও তামা মিশিয়ে যেসব জিনিস তৈরি করা হতো সেগুলোর উৎপাদন স্থল পাওয়া অত্যন্ত বিরল,
যদিও ইউরেশিয়ার স্টেপ অঞ্চলে হাজার হাজার টিন ব্রোঞ্জের বস্তু পাওয়া গেছে, কিন্তু সেগুলো কোথায় তৈরি হতো তার প্রমাণ খুবই কম। তাই সেমিআর্কার এই আবিষ্কার গবেষকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে সেমিআর্কা পুরোপুরি কোনো আধুনিক নগরীর মতো ঘনবসতিপূর্ণ না হলেও এটি ছিল আশেপাশের চারণভূমি ও ঘাটিগুলোর থেকে আলাদা এক কেন্দ্রীয় শহর। শীত প্রধান আবহাওয়া এবং শক্ত মাটির কারণে হয়তো আরো অনেক নিদর্শন এখনো মাটির নিচে অক্ষত অবস্থায় রয়ে গেছে। স্যাটেলাইট ছবি, পুরনো স্পাই ফটোগ্রাফি এবং ম্যাগনেটোমেট্রি প্রযুক্তির সাহায্যে প্রায় ১৪০ হেক্টর জায়গা জুড়ে শহরের কাঠামো শনাক্ত করা হয়েছে। প্রথম জরিপেই পাওয়া গেছে ১১৪টির মাটির পাত্র সহ নানা প্রত্নবস্তু। এখন শুরু হওয়া খনন কাজ থেকে আরো বড় আকারের ব্রোঞ্জ উৎপাদনের চিহ্ন মিলছে, যা শহরটির শিল্প ও বাণিজ্যিক গুরুত্বের প্রমাণ দিচ্ছে।